সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারতের নতুন সরকার বাংলাদেশের জন্য কী বার্তা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি ভারতের নতুন সরকার কি বার্তা বাংলাদেশে। আপনি জানেন ভারতের নির্বাচন হয়ে গেল, বিজেপির নেতৃত্বাধীন জোটই সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় হলো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি, আর পরবর্তী যে সরকার আসবে সেটি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব থাকবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন বিচক্ষণ আলোচক, আওয়ামী লীগের আহমেদ হোসেন সাহেব আর জাতীয় পার্টির তাজ রহমান, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আর যারা দর্শক হিসাবে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়েছে, ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবেই সারা বিশ্বে পরিচিত, এবং 47-এ স্বাধীনতা পাকিস্তান ভারত হওয়ার পর তারা কিন্তু এই নির্বাচনী ব্যবস্থার নানান বিতর্কের মধ্যেও এখনো পর্যন্ত দীর্ঘ একটা সময়, প্রায় এক শতাব্দীর কাছাকাছি ওই সিস্টেমটা, পার্লামেন্টারি সিস্টেম এখনো পর্যন্ত তারা ধরে রাখছে। এর আগে কংগ্রেসের আধিপত্য আমরা দেখেছি একটা সময়, তারপরে জনতা দলের কিছুদিন শাসন আমরা দেখেছি, তারপরেই জনতা দলের ভিতর থেকে বেরিয়ে বিজেপির উত্থান এবং তাদের ক্ষমতা। বিশেষ করে মিস্টার মোদি সাহেবের নেতৃত্বাধীন এই নির্বাচনটা যে কোনো বিবেচনায় তার ব্যক্তিত্ব, তার অতীত জনপ্রিয়তা, তার অতীত ভাবমূর্তি সব কিছুই আমি বলবো লস করছেন তিনি। তারপরে এখনো পর্যন্ত দৃশ্যমান একক সংখ্যা গরিষ্ঠতা বলতে যেটা বোঝায় সেটি তারা অর্জন করেছে বিজেপি, কিন্তু সরকার গঠনের জন্য যথেষ্ট না। তার কারোর সহযোগিতা নিতে হবে। ইতিমধ্যে দুটি দল তাকে সমর্থন জানিয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে স্থির বলে কোনো বিষয় নেই। দলীয় বিবেচনাতেও যখন ফেল করে তখন সরকারের পতন হয়, পদত্যাগ করে, যেটা ব্রিটেনের দিকে আমরা কিছুদিন আগে দেখলাম। বেশ কয়েকটি সরকার খুব কম সময়ের ভিতরে পতন হয়েছে, জাপানেও হয়েছে। সেই দিকে যাবে কিনা ভারত, এটা এখনই মন্তব্য করা যাবে না। তবে তার যে দুইজন সহযোগী, নতুন সহযোগী, এরা নতুন না, তাদের সঙ্গে আগেও ছিল, আবার বেরিয়ে আসছে। কংগ্রেসের সঙ্গেও ছিল, কংগ্রেস থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ যাদের সহায়তায় নীতিশ আরেকজন চন্দ্রবাবু নাইডু, এই দুইজনের স্থির কোনো সিদ্ধান্ত আমরা দেখি না। অতীতের ঘটনা আমি আলোচনা করছি। 2 নম্বর যেটা ঘটনা খুব সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়, কেউ বোধহয় এতদূর প্রত্যাশা করেনি কংগ্রেসের উত্থান। এটা এক কথায় আমি বলবো অভাবনীয় উত্থান হয়েছে এই নির্বাচনে, বিশেষ করে নতুন নেতৃত্ব হিসেবে রাহুল গান্ধীর আমি নিজে চিন্তা করে দেখলাম, অনেকেই এটা সিরিয়াসলি দেখে নাই। সেটা হচ্ছে পদযাত্রা নামক যে কর্মসূচি, সে মাইলের পর মাইল সে হাঁটছে, মানুষের কাছে গেছে। রথযাত্রা বলে কিন্তু একসময় মিস্টার মোদি এই মানুষের কাছে যাওয়ার এটা চেষ্টা করছে। এই পদযাত্রাটা কাজে আসছে, আস্থা বিশ্বাসটা ফিরিয়ে আসছে। আর আমার বিবেচনায় মিস্টার মোদির অতিরিক্ত ধর্ম আশ্রিত রাজনীতি, এইটে ওখানে বহুত্ববাদের যে একটা অহংকার ছিল ভারতে, সেখানে আঘাত করছে। যেমন এখানে দেখার মতো বিষয়, এই বাবরি মসজিদে যেখানে ছিল সেটা ভেঙে অযোধ্যায় সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে। অ্যাটলিস্ট রাম মন্দির প্রতিষ্ঠা যদি সাফল্য হয়ে থাকে, তাহলে তো সেখানে পরাজিত হওয়ার কোনো কারণ ছিল না।
কিন্তু সেখানে হয়েছে। শুধু সেখানে না, ওই হিন্দুয়ানি অর্থাৎ ধর্মীয় জিকির যেটা, সাম্প্রদায়িকতার যে জিকির, সেটা এখন ওখানে কাজ করেনি। তবে আমার কাছে মনে হয় বিতর্ক সবেমাত্র শুরু হয়েছে। সামনে আমাদের মনে হয় অনেক কিছুই দেখতে হবে। এই কারণে যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো বিতর্ক ব্যর্থতার মধ্য দিয়ে তৈরি হয়, যেটা আগামীতে ভারতবাসী দেখবে বলে আমার ধারণা। অর্থাৎ মোদি প্রধানমন্ত্রী হলেও এটাই চূড়ান্ত, এটা আমার মনে হচ্ছে না। আগামী দিনে অন্য জিনিসও আমাদের রাজনৈতিক টানাপোড়েন যদি থাকে ভারতে, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে কি কোনো নতুন বার্তা বয়ে আনতে পারে কিনা, বা কোনো প্রশ্নটা হচ্ছে যে যেমন অন্য দেশ, বিশেষ করে ভারত, যেমন আমাদের এখানে ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, বন্দর, যে সুবিধাগুলো তারা ভোগ করে, মানে সরকারকে সমর্থন করা, আওয়ামী লীগকে সমর্থন করা, তো ভারত কেন, যে কোনো দেশই এই সুবিধা নিতে চাবে, মানে তাদের নিজের নিজের স্বার্থে। এখন আমরা এই সুবিধা নেওয়ার চিন্তা করি কিনা, যেমন বন্দর দিয়ে আমাদের যা প্রাপ্য ছিল তা আমরা পাই নাই, আমাদের রাস্তা দিয়ে যে প্রাপ্য আমরা পাইনি, এখন তারা ট্রেনের ব্যবস্থা চাচ্ছে। সিঙ্গাপুরটা বন্দর বিক্রি করেই তো, সুবিধা দিয়ে তো সিঙ্গাপুর অন্যান্য ব্যবসা থেকে 1 নম্বর তাদের বন্দর ব্যবস্থাপনা। তা আমার কাছে মনে হয় আমার সরকারের দৃষ্টিভঙ্গির লক্ষ্য যদি ঠিক হয়, ওরা 20 কোটি মানুষের কাছে এসে যে স্বার্থ উদ্ধার করছে, আমরা তো 150 কোটি মানুষের স্বার্থ উদ্ধার করতে পারি। অর্থাৎ ওরা একটা প্রোডাক্ট এখানে বিক্রি করলে কম বেশি 18 থেকে 20 কোটি। আর আমরা যদি কৌশলী হই, আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, আমাদের দক্ষতা থাকে, তাহলে আমার পণ্য তো 150 কোটি মানুষের কাছে বিক্রি হওয়া সম্ভব। এটা আমার কাছে মনে হয়। আর পার্শ্ববর্তী দেশের সে সুবিধা আমরা নিতে পারি। কিন্তু আমরা যদি আগেই ডক্টর মুশিউর রহমান, যিনি অর্থনীতি উপদেষ্টা বর্তমান সরকারের, যে তাদের কাছে টাকা চাপা একটা লজ্জার ব্যাপার আছে না, তিনি একটা পত্রিকায় বলছিলেন, মানে এই কর আদায়ের প্রশ্নে। তো এই যদি দৃষ্টিভঙ্গি হয়, শুধু ক্ষমতায় থাকবো, তাহলে আর আমাদের স্বার্থ উদ্ধারের কোনো সম্ভাবনা আছে, এটা আমার কাছে মনে হয়। যদি আমি আপনার কাছে আবার আসবো, আহমেদ হোসেন, আমি আপনার কাছে যেতে চাই। ভারতেও নতুন সরকার টানা 3য় মেয়াদে, বাংলাদেশও আওয়ামী লীগের টানা 4র্থ মেয়াদে। নতুন কোনো বার্তা আছে কিনা, এই না ধারাবাহিকতাই বজায় থাকবে? যখন তো দুদুভাইয়ের বক্তব্য শুনছিলাম, দুদুভাই তো একজন পুরখা রাজনীতিবিদ, এটি অসন্দেহ না। তারপরে এটিএম তাজ, এটিও তাজ সাহেব, জাতীয় পার্টির রাইজিং লিডার, তাদের সামনে আমি কথা বলবো। তো ভারতের রাজনীতি নিয়ে আমরা প্রকাশ্যে তো বলতেই পারি, ভারতে বড় জয় হলো যে বাবা প্রমাণিত হলো যে ডেমোক্রেসি চর্চার মধ্য দিয়ে ভারতে যে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড়িয়েছে, তার সত্যতা মিলেছে। এখানে ব্যক্তি বড় নয়, দলও বড় নয়, ডেমোক্রেসি হচ্ছে সবচেয়ে বড়। এবং ডেমোক্রেসি হচ্ছে মানুষের বিশ্বাসে, জনগণের চেতনাতে। সেই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার এখানে কিন্তু গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিল না। ইন টাইম অফ ইলেকশন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল। এই কোশ্চেন কিন্তু তারা পড়ে নাই অন্য বিরোধী পক্ষ, যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার থাকলে নির্বাচন অবাধ হবে না, নিরপেক্ষ হবে না, এ কথা বলেনি। কিন্তু পলিটিক্যালি কথাবার্তা অনেক বলেছে। বাট শেষ কথা হলো যে যেভাবে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি, ইমেজে বিজেপি দাঁড়িয়েছিল, এবার ধস নেমেছে, এটা রিয়ালিটি। যেমন প্রশ্ন আসছে সিঙ্গেল মেজরিটি পেয়েছে, বাট যাদের সমর্থনে গভর্নমেন্ট হবে, আমার তো মনে হয় বিজেপিকে তাদের চাপে থাকতে হবে। ভোট মেজরিটি পাইলে, ভোট মেজরিটি টু-টার্ড মেজরিটি হইলে যতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত, বাট আদার্সদের সাপোর্ট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করলে এতটা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবে না। এই যে চাপে থাকবে। আর ইন্ডিয়ান পলিটিক্সে এই দুটো খেলাধুলো তো আছেই, কখন কে কোন দিয়ে দৌড় দেয় তাও ঠিক নেই। তবে একটি শক্তিশালী অপোজিশন জোট থাকবে, পার্লামেন্ট অ্যাক্টিভেট থাকবে, পার্লামেন্ট সরগরম হবে, পার্লামেন্টে একেবারে
জনগণের কথা আসবে, গভর্নমেন্টও চাপে থাকবে। এটা হচ্ছে মূল কথা। কাজে আমাদেরও এই ডেমোক্রেসি, ভারতের নির্বাচন, এইগুলো থেকে আমাদেরও শেখা প্রয়োজন। সকল তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে আর চিৎকার করা প্রয়োজন নাই। নির্বাচনে বিশ্বাস করতে হলে, গণতন্ত্র বিশ্বাস করতে হলে নির্বাচনে পার্টিসিপেট করে কংগ্রেস যেভাবে তার জোট যেভাবে বিজেপিকে তুলুধুলু করেছে, তাতেই যারা নির্বাচনে বিশ্বাস করে তারা সেই ইলেকশনে জয়েন করে ডেমোক্রেসির পক্ষে দাঁড়াতে পারে। এটা তারা ভুল করেছে। আমি বলবো বিএনপি ভুল করেছে। ভুল না, আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে শেষ পর্যন্ত, আজ হোক কাল হোক, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবেই, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। আমি আমার ডোমেস্টিক পলিটিক্স নিয়ে আসলাম। আটটা প্রশ্ন করলেন, ইন্ডিয়ান ফরেন পলিসির কোনো পরিবর্তন হয় না। যেমন আমেরিকার গভর্নমেন্ট যাই থাকুক, ফরেন পলিসির কোনো পরিবর্তন নাই। ইন্ডিয়ার আপনার এই কংগ্রেসের নেতৃত্বে জোটের ক্ষমতা আসলেও ফরেন পলিসির চেঞ্জ হতো না। আবার বিজেপি থাকলেও ফরেন পলিসির কোনো চেঞ্জ নেই। বাংলাদেশের ক্ষেত্রে চেঞ্জ নেই, থাকবেই না। বাংলাদেশটাকে তারা সেকুলার বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতি হাঁটতে দেবে। এমনকি বিজেপি হিন্দুত্ববাদী দল হলেও তারা কিন্তু বাংলাদেশে আবার অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে দাঁড়ায়। এটা তাদের কারণেই। এখানে হিন্দু আছে না, তাদের প্রয়োজনেই। কাজেই এখানে কংগ্রেস সেকুলার এবং বিজেপি সেকুলার না হলেও বাংলাদেশের ক্ষেত্রে তার সমর্থন অলওয়েজ সেকুলার পার্টির পক্ষেই থাকে, ডেমোক্রেসির পক্ষেই থাকে। আপনি যে বললেন যে পররাষ্ট্রনীতিতে ভারতের তেমন কোনো পরিবর্তন হয় না, সেই পরিবর্তন না হওয়ার যে সেই সুবিধাটা কি সরকার, বাংলাদেশ সরকারের দিকে গড়ায় কিনা? ফরেন পলিসি কোনটা? ফ্রেন্ড, বন্ধু। আমরা কারো শত্রু না। ভারত আমাদের শত্রু না। আমরা বলি যে বঙ্গবন্ধু যে ফ্রেন্ডশিপ টু অল, মেলাইজ টু নান। এমনকি আমেরিকাও আমাদের শত্রু না, আমরা তাদের বন্ধু, পার্টনার। এটা হচ্ছে ফরেন পলিসি, ডিপ্লোম্যাটিক টার্ম। কিন্তু এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক টার্ম। ফ্রেন্ডশিপ টু অল, মেলাইজ টু নান ইজ টোটাল ডিপ্লোম্যাটিক টার্ম। এটা যা বুঝে নেবেন আপনি। বিএনপি যেটি অভিযোগ করে যে ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তার সত্যতা কতটুকু? না, ভারতের সমর্থন না, ভারত তো নির্বাচনের পক্ষে ছিল। ভারত কিন্তু বিএনপি সন্ত্রাসটাকে সমর্থন করে নেই। সন্ত্রাসকে কিন্তু আমেরিকাও করে সমর্থন করে নেই। এবার কিন্তু ডোনাল্ড লু এসে বলে গেছে, আমরা বলেছিলাম বিরোধী দলকে আলোচনায় বসার জন্য, এবং এটাও হয়তো বলে নাই নির্বাচনে আসার জন্য। বা সন্ত্রাসের পক্ষে বিএনপিকে বলে নাই, আমেরিকাও বলে নাই। সন্ত্রাসের পক্ষে কোন দেশ, কোন ডেমোক্রেটিক পার্টি, কোন ডেমোক্রেটিক কান্ট্রি কখনো বলে না, বলবে না, বলতে পারে না। কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে ক্ষমতা আসি নাই। ইন্ডিয়া সাপোর্ট করেছে সন্ত্রাসের বিরুদ্ধে, সাপোর্ট করেছে নির্বাচনকে, সাপোর্ট করেছে ডেমোক্রেসি। এটা আর আমরা জনগণের ভোটে এসেছি। জি, আহমেদ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। একটু তাজুর রহমান, দুটি বিষয়। একটি হলো ভারতের গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিকীকরণ, তার একটা ভিত যে মজবুত, সেটি আমরা যেমন এই নির্বাচনে পরিলক্ষিত হয়, যেটি আহমেদ হোসেন বললেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ভারতের একটা বড় সমর্থন আছে। ভারত নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করেন। দুই গণতন্ত্রের মধ্যে কোনো তফাৎ দেখতে পান কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক, বিজ্ঞ আলোচক দুদুভাই এবং আহমদ হোসেন, নতুন মেম্বার পার্লামেন্টের, ওনাকে অভিনন্দন। দেখেন, ভারতের এবং আমাদের দেশের ডেমোক্রেসি অ্যান্ড কন্টেস্ট অফ ইলেকশন দুটোটা একসাথে করলে বোধহয় ঠিক হবে না। ভারতের এই 10 বছরে এনডিএ অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, হেডেড বাই নরেন্দ্র মোদী, ভারতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন 10 বছরে। ইকোনমিক্যালি দে হ্যাভ ডান ট্রেমেন্ডাস সাকসেস। They become a 4th largest economy in the world. By 27 they will be 3rd largest in the world, the 4th largest in military power. এগুলো সব ঠিক আছে, কিন্তু টার্মস অফ ডেমোক্রেসি, টার্মস অফ অপারেশন টু দ্য অপোজিশন, এটাতে কিন্তু মোদি সাহেব কম ছিলেন না। এর হিসাব যদি আপনি দেখেন, রাহুল গান্ধীর পার্লামেন্ট থেকে যেদিন ডিক্লেয়ার দেওয়া হয়েছে, যেদিন গেজেট করা হয়েছে একটা মামলায়, ওই দিন স্পিকার দিয়ে তাকে সাথে সাথে পার্লামেন্টে বের করে দিয়েছেন। কিন্তু ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট আপহোল্ড রাইটলি অ্যান্ড
কনস্টিটিউশনালি এখনো পর্যন্ত সরকার সেখানে কন্ট্রোল করতে পারে নাই বলে রাহুল গান্ধী রিটার্ন কাম ব্যাক টু দি পার্লামেন্ট। এবার ভারতের ইনস্টিটিউশনগুলো আসি। সবাই প্রেডিকশন করেছিল, ইনফ্যাক্ট ভারতের যত পণ্ডিতরা ছিলেন, সুপার মিডিয়া হাউস, সুপার ইকোনমিক পাওয়ার যারা আছেন, ইন্ডাস্ট্রিয়ালিজ আছেন, সবাই কিন্তু এনডিএর পিছনে ছিলেন। ইট ইজ অন রেকর্ড। পুলে তারা বলেছেন 350 থেকে 70টা আসন নিয়ে যাবে এনডিএ। গত রোববার বিবিসির একটা রিপোর্ট দেখলাম আমি, বিবিসি বলেছে ভারতের এই পুল এক্সিট পুলের রেজাল্ট যারা দিয়েছেন আগে ভুল হয়েছে, এবারও ভুল হবে। আমি পড়ে কিন্তু হাসলাম, দ্যাট ওয়াজ মঙ্গলবারে পড়ছি আর রেজাল্টটা আসতেছে। 2019 সালে যখন সেকেন্ড টাইম বিজেপি এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতা আসে, শুধু বিজেপি একা পেয়েছিল 303টি আসন, আর তাদের অ্যালায়েন্স পেয়েছিল 352টি আসন। সো এরা হিসাব করে নিয়েছে মুসলমানের গরু খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, আজান দেওয়া বন্ধ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে এখানে মন্দির করা হয়েছে। এই ডিভাইসিভ যে পদ্ধতিটা শুরু করেছিলেন মোদি, এটাতে উনি ফেইল হয়েছেন। ইন্ডিয়ার মানুষ দে হ্যাভ বুটেড এগেনস্ট ইট। আমি থ্যাংক ইউ জানি ইন্ডিয়ার পিপুল রে, দে হ্যাভ বুটেড এগেনস্ট ইট। এখন পার্লামেন্টের কনস্টিটিউশন চেঞ্জ করতে মোদি কিন্তু হাত দিলেও পারবেন না। ওনাদের এই 2/3 মেজরিটি পার্লামেন্টে, ইভেন অ্যালায়েন্স সহ নাই, হাত দিতে পারবেন না। আর একা তো উনি সরকার ফর্ম করার আসনও পান নাই। 240, দে নিড 272, 32টা শর্টফল। এখানে যে দুই খেলোয়াড়ে নিয়ে আসছেন অন্ধ্রপ্রদেশের নাইডু চন্দ্রবাবু নাইডু, এর 16টা আসন, তার দলের নাম হলো তেলাগু দেশম পার্টি। সেকেন্ডে নীতিশ কুমার জেডিইউ 12টা আসন পেয়েছেন, বিহারের অরুণাচল প্রদেশ 12টা, এই দুইটারে নিয়েছেন হাতে। এই নীতিশ কিন্তু খেলোয়াড়। আরেকটা স্টোরি আপনাকে বলি, এই নীতিশ কিন্তু অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটের রেল মিনিস্টার ছিলেন। উনি অনেকবার কংগ্রেসের সাথে এসেছেন, চলেও গিয়েছেন। উনি বিজেপির কাছে ওর থেকে সরে এসেছিলেন। উনি কিন্তু সিরিয়াস খেলোয়াড়, এই দুজনই ভালো খেলোয়াড়। এবার যা হবে ইন টার্মস অফ পার্লামেন্টারি সিস্টেমে যদি আপনি বলেন, এখানে কিন্তু একটা হ্যাঙ্গিং সিস্টেম হয়ে যাবে। মোদি যা চাবেন, বিজেপি যা চাবেন তা করতে পারবেন না এই পার্লামেন্টে, কারণ এই দুইজনের সাথে আলোচনা করে করতে হবে। এই দুজনের সাথে যদি মতবিরোধ হয় তো গভর্নমেন্ট ফলো করতে পারে, যেটা দুদুভাই বলল, অ্যাজ পার পার্লামেন্টারি সিস্টেমে যদি যান আপনি হিসাবে। কারণ বিজেপির 272 আসন নাই পার্লামেন্টে, এদেরকে নিয়ে আর সবাইকে নিয়ে করছে তারা। টোটাল হচ্ছে 292 বা 93 সামথিং। আসেন এবার অপোজিশনে। অপোজিশন অ্যালায়েন্স, যেটাকে তারা নাম দিয়েছে ইন্ডিয়া জোট। এটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। নাম দেওয়ার কারণে মোদি ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে 12টা পর্যন্ত করে ফেলছিলেন আপনার G20 মিটিংয়ে। যদুভাইরা আশা করি মনে আছে, আমরা যারা পেপার পত্রিকা পড়ি, ওই ইন্ডিয়া নাম শব্দটা বাদ দিয়ে ভারত লাগিয়ে ফেলছিলেন, যেহেতু এরা ইন্ডিয়া অ্যালায়েন্স করেছিল। বলেছেন উনি তুচ্ছ তাচ্ছিল্য করে কিচ্ছু হবে না, জামানত থাকবে না। 2019 সালে কংগ্রেসের আসন ছিল মাত্র 52টি, কালকের আসন তারা পেয়েছে 99, একা কংগ্রেস। অ্যালায়েন্স মিলে তারা পেয়েছে 223টি আজকে পর্যন্ত রেজাল্ট। আমি আল জাজিরা থেকে নিলাম, এনডিএ থেকে নিলাম, 223। এখন হলো পার্লামেন্টে এবার এই বিরোধী দল যে ভূমিকা তারা পালন করবে। কালকে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী, যাকে নেতৃত্ব চাচ্ছিল করেছিল, রাজীব গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, দে হ্যাভ ক্যাচ দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া। নিজে বলেছে যে আপনি আমাকে হিন্দিতে বলেছে প্রিয়াঙ্কা গান্ধী যে মোদি সাহেব আপনি বলেন আমার ভাইকে গাদ্দার, এই দেশের জন্য শহীদ হয়েছে আমার দাদিকে মেরেছে এরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, আমার বাবা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শহীদ হয়েছে, আমরা গাদ্দারের ফ্যামিলি। এটা সাধারণ মানুষ ইন্ডিয়ার ভালোভাবে নেয় নেই। ইন্দিরা গান্ধীর এই পরিবারকে আপনি গাদ্দার বলবেন, এটা নেয় নেই। এরা তারা মানুষের মন জয় করতে পেরেছে। অ্যান্ড এইটা কিন্তু দ্য স্টার্টেড নেক্সট ইলেকশনে দেখবেন পলিটিক্যাল সিরানি ইন্ডিয়ার চেঞ্জ হয়ে যাবে। একছত্র হিন্দুত্ববাদ ধর্ম নিয়ে কথা বলা, ধর্মের প্রতি ইন্ডিয়ার মানুষেরা নিচ্ছে না, ভালোভাবে নিচ্ছে না। যদি এটা নিত, অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে আপনি সেখানে মন্দির করেছেন, সেখানে কংগ্রেসের সাথে হেরেছে আপনার দল। কারণ হলো মানুষ ওইটাতে খায় নাই, মানুষ খেয়েছে তুমি কি করেছো। কৃষককে দেখে সমস্ত শিখরা চলে গেছে এখন এই ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে। কেন? তুমি ক্যাপিটাল সিস্টেমে
আদানির মতো লোককে তুমি টাকা দিচ্ছ, আম্বানির মতো লোককে টাকা করছো, গরিব যারা গরিব হচ্ছে, আর রাস্তায় যারা রাস্তায় যাচ্ছে, সাধারণ মানুষগুলো এই দিকে চলে আসছে। এত বড় সুইং, এটা যদি আরও আগামী 2 বছর হয়, 1 বছর হয়, ইট উইল বি ডিফারেন্ট। নেক্সট গভর্নমেন্ট চেঞ্জ টোটালি ডিফারেন্ট হতে পারে। এখন যেটা হলো বাংলাদেশ ইন্ডিয়া, আমরা অর্ধেক উত্তর পেয়েছি, আর পরের প্রশ্নের উত্তরটা এসে শুনবো। ইন্ডিয়ার স্টেবল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। নেইবারিং কান্ট্রি, সুপার পাওয়ার কান্ট্রি, ইন্ডিয়ার একটা স্টেবল গভর্নমেন্ট আমাদের প্রয়োজন আছে। বন্ধুত্ব, সমতার ভিত্তিতে, নট অ্যাজ এ সুপার বিগ ফ্রেন্ড, আমরা স্মল ফ্রেন্ড। বন্ধুত্ব এরকম হয় না, বন্ধুত্ব সমতার ভিত্তিতে হতে হবে। আপনি ছোট হইলেও আমি বড় যদি হই, তা আপনার সাথে সমতার ভিত্তিতে আমার বন্ধুত্ব হতে হবে। সেই জিনিসটা বাংলাদেশের মানুষ, আমরা রাজনৈতিক দল কর্মী হিসাবে আশা করি ইন্ডিয়া। একটু তাজুর রহমান, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শামসুজ্জামান দুদু ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাংলাদেশের জন্য কি বার্তা, যেটি বলছিলেন যে সে দেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্র মেলানো ঠিক হবে না। কিন্তু আমরা তো দেখেছি যে যে নির্বাচনই হোক, সেখানে ভারতের একটি সম্মতি ছিল বা তাদের সমর্থন ছিল। মিলানো ঠিক হবে না, এটা ঠিক না। আসলে এই যে তার যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। জনসংখ্যা, ছোট বড়, এইসব বিষয়গুলো বন্ধুত্বের নিদর্শন না। যেমন আমি মনে করি যে একসময় তো ভারত অবিভক্ত ছিল, টোটাল একটা জায়গা তো ছিল। আমরা যেমন বেঙ্গলের লোক ছিলাম, তো বেঙ্গল তো এখন একটা না, দুইটা, একটা ওইদিকে একটা এইদিকে। আমাদেরটা স্বাধীন, আর ওটা হচ্ছে একটা অঙ্গরাজ্য। তো কেন আমরা চলে আসলাম? 47-এর আগ পর্যন্ত আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যেমন পাঞ্জাব তো শাসন করতো মুসলমানরা, একটা বড় সেকশন ছিল। এমনকি বেঙ্গলও শাসন করতো কম বেশি মুসলমানরা, মানে সম্প্রদায়ের দিক থেকে দেখছি। তা এখন এটা মনে হয়েছে যে অনেকে ব্যাখ্যা করে, যদি একটা বেঙ্গল থাকতো তাহলে ওখানে মুসলমান আধিপত্য থেকেই যেত। এই যে বঙ্গভঙ্গ হয়েছিল সম্ভবত 1905-এ, যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ রোধ করার জন্য কিন্তু আন্দোলন হয়েছিল। এখানে মুসলমানরা বঙ্গভঙ্গকে অ্যাকসেপ্ট করছিল, হিন্দু বাঙালিরা এটা অ্যাকসেপ্ট করেনি। মানে সেই সময়ের ইতিহাসের কথা বলছে। আবার এক জায়গা হয়েছিল। প্রশ্ন হচ্ছে ধর্ম, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক সব বিবেচনা নিয়েই তো জাতীয়তাবাদ রাজনীতি। ভারতের এই যে মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ তখন কি হিন্দু ভারতে, কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ হলেও মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য সম্প্রদায়ের লোক তো একসঙ্গেই তারা বসবাস করে, এখানেও করে না। কিন্তু একটা বিশেষ ধর্মের প্রতি যদি রাষ্ট্র, সরকার আক্রোশ দেখায়, তখন এটি তার প্রতিবেশী সহজভাবে না নিতে পারে। যেমন বাবরি মসজিদটা রেখেও রাম মন্দির করা যেত, ভেঙেই করতে হবে, এটা তো যথাযথ না। যেমন এখানে যদি এই যেমন আমাদের ইয়ের বলে সরহদ্দি উদ্যানে রমনা কালী মন্দির, পাকিস্তানের এটা ভেঙে ফেলছিল, মানে মুক্তিযুদ্ধকালীন সময়। আবার কিন্তু সেই জায়গায় আগের থেকে বড় কালী মন্দির করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখদের একটা প্রতিষ্ঠান আছে, এখনো পর্যন্ত কিন্তু আছে, এবং সেখানে তারা প্রার্থনাও করে। তো ধর্মকে দিয়ে তো মানুষের বিচার করাটা ঠিক না। সেই প্রভাবটা এবার এই নির্বাচনে পড়ছে। যেমন এই বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, মানে সরাসরি ঘোষণা করেই ভারত সরকার আওয়ামী লীগের পাশে দাঁড়াইছে, এবং এই স্বীকৃতিটা আওয়ামী লীগের মুখপত্র হিসাবে ওবেদুল কাদের সাহেব অ্যাকসেপ্ট করছে। তারা আমাদের পাশে দাঁড়াইছে, তারা বাংলাদেশের পাশে দাঁড়াইছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াইছে, এই কথা আমি কোনো জায়গায় দেখি নাই। তারা আওয়ামী লীগের পাশে দাঁড়াইছে। আওয়ামী লীগের কেন দাঁড়াবে? তারা বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে।
কি ধরনের নির্বাচন হচ্ছে এটা যদি আমাদের ব্যাখ্যা করে মানে ভারতকে বোঝাতে হয়, কারণ ভারত তো গণতান্ত্রিক দেশ। এই যে ওখানকার যে প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন না, ইলেকশন হচ্ছে, অনেক জায়গায় বিতর্ক আছে, 2-4টা জায়গায় বিতর্ক আছে, কিন্তু নির্বাচন কমিশনের আমাদের মিস্টার আওয়াল যে 3 মিনিট 4 মিনিট পর অন্তর অন্তর যে মানে ফাল পাড়ে, এই শব্দটাই ব্যবহার করলাম। ওখানে নির্বাচন কমিশনে তো একের সর্বশেষে এসে দেখলাম ওরা অভিযোগ গ্রহণ করছে, তদন্ত করছে এবং ঘটনা তারা ব্যাখ্যা করছে। আজ থেকে 70 বছর আগের থেকে এই প্র্যাকটিসটা তারা করছে, বিতর্ক আছে। কিন্তু এখানে কি যে দলটা তত্ত্বাবধায়কের সঙ্গে জান কুরবান আন্দোলন, সেইটা আবার চেঞ্জ হয়ে যখন ক্ষমতায় চলে যাচ্ছে এটা বাতিল করে দিচ্ছে, জান কুরবান আবার বাতিলও জান কুরবান, আবার এখন অতীতটা স্বীকার করছে না, কান্দের উঠা বসা করতে যেতে আমি ওটা করছিলাম, এটা ভুল হয়েছে, আমি কান্দের উঠা বসা করলাম, দুধ দিয়ে আমি গোসল করে নিলাম, তা না, কিন্তু ব্যাখ্যা নেই। না, আহমেদ হোসেন যেটি বললেন যে ভারতের নির্বাচনে যেখানে মোদী সরকার পদত্যাগ করেনি, বিএনপিরও সেখান থেকে শিক্ষা নেওয়ার আছে। তত্ত্বাবধায়কের সম্বন্ধে আগে বলতে হবে, কেন আমি তত্ত্বাবধায়কে করলাম? বেগম জিয়া ক্ষমতায় থাকলে তার দিয়ে ভালো ইলেকশন হবে না, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তার দিয়ে ভালো ইলেকশন হবে। ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে হবে না তো। ওখানে সাংবিধানিকভাবে যে রীতি আছে সেটি কংগ্রেসও মানে, সেটি বিজেপি মানে, কমিউনিস্ট পার্টিও মানে। এখানে বেগম জিয়ার থাকলে তখন জামাতকে, জাতীয় পার্টিকে, অন্যদের নিয়ে এসে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতো, সেটা থাকে নাই তো। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, ভারতকে যদি মানতে হয় সেটা ভারতের পরিস্থিতির কথা মানতে হবে। ভারত গণতান্ত্রিক দেশ, যেমন আমেরিকা আভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক, বহির্বিশ্বে তারা সাম্রাজ্যবাদী। আমেরিকার মতো বড় গণতান্ত্রিক দেশ নাই, কিন্তু আগ্রাসনের দিক থেকে সাম্রাজ্যবাদীর যে আমরা স্লোগান দিই আমেরিকার বিরুদ্ধে, তারা যখন ব্যবসা করে না, এককভাবে নিয়ন্ত্রণ করে। ভারত আমাদের বন্ধু, কিন্তু গণতান্ত্রিক না, আভ্যন্তরীণ গণতন্ত্র তারা প্র্যাকটিস করে, বহির্বিশ্বে না। আমাদের এখানে যুদ্ধে তারা সহযোগিতা করছে, স্বাধীনতা, এই জন্য তার কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার যেন শেষ নাই, এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আমরা কোনটা করে আমরা শেষ করব? এইবার যদি নির্বাচনে সে তার অবস্থানে কেয়ারটেকার না, ভালো একটা নির্বাচনের পক্ষে দাঁড়াতো ভারত, সমস্ত বিশ্বের শক্তি, গণতান্ত্রিক শক্তি ছিল একটা জায়গায় দাঁড়িয়ে, কিন্তু একমাত্র ভারত সেটা ব্রেক করে নির্বাচনের 6 মাস আগে সে আওয়ামী লীগকে সাপোর্ট করে এরকম একটা কুলসিত নির্বাচন করছে, যেখানে কোনোভাবেই যেন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না পড়ে। সেই জন্য ভারতের সঙ্গে আমাদের পার্থক্য নির্বাচন কমিশনে শুধু না, ওরা একটা ভালো নির্বাচন করতে পারে, এটা এই সর্বশেষ নির্বাচনে তারা প্রমাণ করছে। আমাদের 52 বছর পেলেও একটা ভালো নির্বাচন করতে পারি কখনো কখনো দেখা দিয়েছে, কিন্তু গত 3টে টার্মে আমরা যা দেখেছি, এর থেকে লজ্জাজনক ঘটনা সারা বিশ্বে খুব কম জায়গায় আছে। সেই জন্য আমি যেটা বলবো, ভারতের কাছে আমাদের শিক্ষার ব্যাপার আছে, যদি ফলো করি। দাসত্ব করে কোনো মুক্তি কখনো আসে না, দাসত্বকে যে মুক্তি আসে না সেটা 71 আমাদেরকে দেখাইছে। দুদু ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আহমেদ হোসেন, আপনি শুনলেন দুদু ভাইয়ের বক্তব্য, যে সরাসরি ভারত যেটি নির্বাচনে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল, যে কারণেই বাংলাদেশের আমি তো পার্টি করি নিয়ে ভারত এই সংবিধানের পক্ষে, গণতান্ত্রিক ধারার পক্ষে। ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি, আপনাকে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, আর সংবিধানের ছেদ হলেই সেখানে আপনার 111 আসবে, একটি অপশক্তি আসবে, অশুভ শক্তি আসবে। এটা ভারত এটাকে সাপোর্ট করতে পারে না, কোনো ডেমোক্রেটিক দেশও সাপোর্ট করে নাই। কাজে আপনি যদি বলেন যে বাংলাদেশে এখানে নীতিশ আছে বা নাইডু আছে, বাট বাংলাদেশে বিএনপি আর জামাত আছে, বিএনপির পরে জামাত, এই দুজনের অ্যালায়েন্স, যদিও দূর থেকে ভালো এক কথাই। সুতরাং বাকি যারা আছে এরা নাইডু নাই, নীতিশও নাই ইলেকশন পলিটিক্সে। কাজে আমি বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে অন্যভাবে চিন্তা করতে হবে। কাজেই বিএনপি ট্রুলি যদি নির্বাচনে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তার নির্বাচনে অংশ নিয়ে তা প্রমাণ দিতে হবে এবং সাংবিধানিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে।
তারা প্রমাণ করতে পারত। বেগম জিয়া ক্ষমতায় থেকে নির্বাচন করলে কারচুপি হয়, ভোট টোট হয়, বাট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ইলেকশন হলে কারচুপি লুট হয় না, এটা তারা কিন্তু টেস্ট করতে পারত, তারা করে নাই। এবার যে আমরা 7 জানুয়ারি 2024 সাল নির্বাচন হলো, এই নির্বাচনের রেজাল্টটা কি? এই নির্বাচনে আইডল ইলেকশন হয়েছে। যদি আপনি প্রধানমন্ত্রী যদি ইন্টারফেয়ার করতেন, তাহলে ফরিদপুরের সমকালের যে মালিক বিজনেসম্যান নাম হলো একে আজাদ, সে কি পাশ করতো? সে জিতলো কী করে? প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন সেখানে নৌকার প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করতে। এমনকি জাফরুল্লাহ ভাই আমাদের প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ মেম্বার, ওনার পক্ষে গিয়েছেন, তারপরে কি জাফরুল্লাহ জিতেছে? মানে কি প্রধানমন্ত্রী একেবারে নিরপেক্ষ ছিলেন এবং ইলেকশন কমিশন স্বাধীনতা, অপার স্বাধীনতা ছিল, তাদের মতো করে নির্বাচন করেছে, যে কারণে আপনার 62 জন নৌকা হেরে গেছে, স্বতন্ত্র জিতে গেছে। কি বলেন আপনি? এটা তো আমাদের পরাজয়। যেভাবে নৌকার তো পরাজয় হলো, এখানে হলো আমাদের পার্টিরই হলো, নৌকা তো জিতে নাই, অন্য মার্কা জিতেছে। কাজে এটা কি ডেমোক্রেসি নয়? এটা কি ডেমোক্রেসির সৌন্দর্য নয়? আমাকে তো জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে হবে। যেহেতু বিএনপি আসে নাই, সেই পর্যন্ত আমাকে কৌশল অবলম্বন করতে হয়েছে। আমাদের ওপেন করে দেওয়া হয়েছে যে পার্টি থেকে অন্যরা যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তারা করতে পারবে। সেটা করার ফলেই তো আজকে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে ইন্টারন্যাশনালি। যে কারণে ডোনাল্ড আপনার লু এসে কী বলে গেলেন? অতীতে যা আবার হয়ে গেছে সামনে এগোচ্ছে, সামনে এগোতে হবে। মানে তারাও বুঝেছে যে এই দেশের নির্বাচন যেভাবে হয়েছে ইট ইজ ট্রু, কারেক্ট হয়েছে। যে কারণে উনি চলে যাওয়ার পর দিনই অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার দেখে লেটে করেছে, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে কনগ্রেচুলেট করেছে। মার্কেট মানে কি? এটা ওটার সাথে আমেরিকার এই ডোনাল্ড লুর এই বক্তব্যের সাথে কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার এই সিদ্ধান্তের মিল আছে, কিন্তু তাতে লাইট। কাজেই স্বাভাবিক কারণেই এই যে যাচ্ছেন 21 তারিখে যাবেন, ইন্ডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যাচ্ছেন, মনে হয় যে এরপরে যাচ্ছেন চীন যাচ্ছেন, ঠিক নয়? কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্টেড প্রাইম মিনিস্টার, দিস ইজ ইলেক্টেড গভর্নমেন্ট, এটা রিয়ালিটি, এই রিয়ালিটি মানতে হবে। আপনি বাস্তবতা মানবেন না। বাস্তবতা হলো আপনার চিন্তা এবং বাস্তবতার সংযোগ হইতে হবে। হোয়াট ইউ থিঙ্ক তা যদি বাস্তবতার সাথে সংযোগ না থাকে, চিন্তা যতই ভালো হোক, এটা মার খাবে। কাজেই ডিসিশন মাস্ট বি কারেক্ট ইফ ইউ লিড ইউর পার্টি, ইফ ইউ ইন পলিটিক্স, ইফ ইউ রাজনীতির কৌশলে আওয়ামী লীগ জয়ী, আপনি সেটি বলতে চাচ্ছেন? রাজনীতির কৌশলে, নীতিতে, আদর্শে সব দিক থেকে আওয়ামী লীগ জয়ী। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে আওয়ামী লীগ 4 বার টানা ক্ষমতায় এসেছে। এটা ইতিহাসের রেকর্ড না? আমার তো মনে হয় না বাংলাদেশে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে। জানি না ওদের ভবিষ্যতে কী হবে, তো আপাতত দেখা যাচ্ছে না। 5 বার প্রাইম মিনিস্টার হয়েছে, টানা 4 আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। কাজে বিএনপি যে আসবে, বিএনপির বড় সংকটটা জানেন, এটা নেতৃত্বের সংকট। বিএনপিতে কোনো ক্যারিজমেটিক লিডার নাই। বেগম জিয়া ছিলেন অসুস্থ, তিনি দণ্ডপ্রাপ্ত, কারাগারে আছেন, বাসায় আছেন, বাট কারাদণ্ডপ্রাপ্ত তো। এবং তাদের যে সেকেন্ড ইন কমান্ড, সেও কিন্তু সাজাপ্রাপ্ত, এবং সে কিন্তু অ্যাবসকন্ডেড, পলাতক অবস্থায় লন্ডনে আছে। কাজেই ওই মাটির সাথে, জনগণের সাথে কানেক্টিভিটি নাই। এই যে বললেন, দুধবাইতে বললেন যে আপনার রাহুল গান্ধী যে পদযাত্রা করেছে, মাইলের পর মাইল হেঁটেছে, এটা মানুষকে টাচ করেছে। কে? মানুষকে টাচ করতে হবে না, মাইলের পর মাইল হাঁটতে হবে না, জনগণের কাছে আসতে হবে না, সে নেতৃত্ব কই? আমরা তো দেখেছি যে বিএনপি এরকম বড় বড় কর্মসূচি দিয়েছে, মহাসমাবেশ করেছে, পদযাত্রা করেছে, অনেক করেছে। যতই করো অংশগ্রহণ ছিল, এতই যদি অংশগ্রহণ থাকবে, তার ওই অংশগ্রহণের লোকগুলোকে নিয়ে, মানুষগুলোকে নিয়ে তারা নির্বাচনে আসার সাহস পেল না কেন? তারা নির্বাচনে আসতে হেরে যাবে, তারা জানে নির্বাচনে তারা পরাজিত হবে। এই ভয় থেকে নির্বাচনে অংশ না নিয়ে তারা উল্টো সন্ত্রাসের লাইনে চলে গেছে। টেররিজম ক্যান নেভার বি সাকসেসফুল। টেররিজম ক্যান নেভার ব্রিং এনি সাকসেস ইন পলিটিক্স। এটা পারে নাই,
সার্বভৌমত্ব পারে নাই কিন্তু ভারতের সার্বভৌমত্ব টেরোরিজম ছিল, পারেছে? কাজে টেরোরিস্ট পার্টি হইয়া কখনো কোনো দেশে কেউ জয় করতে পারে নাই, যে কারণে বিএনপি এখন টেরোরিস্ট পার্টি হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে গেছে। জি, আর আপনি যদি আহমেদ বলেন হাসান, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার রেজাল্ট ভালো না, বিএনপি বরাবরই ধর্মকে ব্যবহার করতে চেষ্টা করেছে। অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স মানে কি? ইন্ডিয়ার বিরুদ্ধে বক্তৃতা দাও, মুসলমানদের খেফায়া দাও। কে এই যে এই যে আপনার ধর্মের লাইনে চলে যাওয়া, ধর্মকে ব্যবহার করা, ইন্ডিয়া হয়ে যাবে, মসজিদে আজান দেওয়া যাবে না, নৌকা পাস করলে উদ্বোধনী হবে, আপনার এই পর্যন্ত ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, এই সমস্ত কথা বলে মানুষকে উত্তেজিত করা, উজ্জীবিত করা সেই দিন চলে গেছে। সেই দিন তো আবেগ, এই সমস্ত সেন্টিমেন্ট দিয়ে, সস্তা সেন্টিমেন্ট দিয়ে রাজনীতি করার দিন চলে গেছে। এখন পৃথিবী বদলে গেছে, রাজনীতির চেহারা বদলে গেছে, নতুন প্রজন্ম, নতুন আহমেদ ভাই আমি আপনার কাছে আবার আসবো। এটি তাজ রহমান, আমরা প্রথম প্রশ্নের শেষ অংশের উত্তর আপনার কাছ থেকে শেষ করতে পারিনি, ওটি যেমন জানতে চাই, পাশাপাশি যে ভারত বিরোধিতা বা ভারত বিরোধী যে রাজনীতি, ভোটের রাজনীতি, ভোটকে নিয়ে আসা, সেখান থেকে আসলে সেই ইস্যুটাও অনেকটা এখন ভাটা পড়েছে কিনা? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, এটা অস্বীকার তো করলে হবে না টেলিভিশন টক শোতে। রাজনৈতিক সংকট, নির্বাচনী ব্যবস্থার সংকট, বিরাজনীতিকরণের একটা সংকট আছে, যেটা নীরবে হচ্ছে। সেই নীরবের কাজের পিছনে আমরা রাজনীতিবিদদের সরিয়ে, রাজনীতির মাঠ থেকে রাজনীতি সরিয়ে, রাজনীতির মাঠ থেকে নির্বাচন থেকে তাদের একটা ফায়দা হাসিল করছে, যেটা আমরা ভিকটিম হচ্ছি পলিটিক্যাল সার্কামস্টেন্সে, পলিটিশিয়ানরা। বাংলাদেশের বিরোধী দল পার্লামেন্টে 3.5%, আর ভারতের ভোটের ক্যালকুলেশন কালকে এনডিটিভিতে দেখলাম যে 45-46 অ্যালায়েন্স, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক, বিজেপি অ্যালায়েন্স, অপোজিশন ইন্ডিয়া অ্যালায়েন্স ব্লক 41-40%। চিন্তা করেন আপনি, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেমে অপোজিশন যদি স্ট্রং না হয়, সেই পার্লামেন্ট থেকে আপনি ডেমোক্রেসি বা পার্লামেন্টারি সিস্টেমকে আপনি ফ্লারিশ করতে পারবেন না। অপোজিশন থাকতে হবে এখানে, অপোজিশন গঠনমূলক আলোচনা করতে হবে, ডিবেট করতে হবে, সরকারে ভুল ধরিয়ে দিতে হবে। সরকারকে যদি ভুল অপোজিশন না ধরিয়ে দেয়, তাহলে সরকার শুধরাতে পারবে না। এই জন্য অপোজিশন, স্ট্রং অপোজিশন, গঠনতান্ত্রিক অপোজিশন ইজ এ ম্যান্ডেটারি ইন দি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। ব্রিটিশের 500 বছর ইতিহাসে দেখেন, একদম নেখে নেখে বিরোধী দল। আমেরিকার সিনেটের 51 জন, 52 জন, 50 জন সবসময় হয়ে আসতেছে। ওইখানে কিন্তু মেজরিটি চেঞ্জ করতে হলে দে নিড এ 65 ভোট, তখন আপনাকে কিন্তু ক্রস পার্টির ভোট লাগবে। এটাই ডেমোক্রেসি, দ্যাট ইজ দি বিউটি অফ দি ডেমোক্রেসি। আপনাকে ন্যাশনাল ইন্টারেস্ট যখন আসবে, তখন অপোজিশন এত স্ট্রং থাকবে যে পাওয়ার পলিটিক্সে যারা আছে তারা অপোজিশনের শেল্টার নিতে হবে, বিকজ অফ বাংলাদেশের স্বার্থে বা দেশের স্বার্থে আপনাকে একটা আইন পাস করতে হবে। সেই জায়গায় আমরা মিসিং আছি। সেই মিসিংটা শুধু এক দলকে দোষবো না, রাজনৈতিক সমীকরণে, রাজনৈতিক বিবেচনায়, নির্বাচনী ব্যবস্থার কারণে আজকে বিএনপি নাই। আমরা আছি পার্লামেন্টে 11 জন মেম্বার, আরও একজন, 2 মিলে 12 জন টোটাল, বাকি অ্যাবসলিউট স্বতন্ত্র সহ নিয়ে আওয়ামী লীগের সবাই। সেই পার্লামেন্টে আপনার স্বতন্ত্ররা পার্লামেন্টে বক্তব্য ওঠার সাথে সাথে শুরু করে দিবেন শুধু সরকারের প্রশংসা। এখানে সরকারের বিরোধিতা এই 12 জনের মধ্যে জাতীয় পার্টির 11 জন, আরও একজন ইব্রাহিম শাহ আছে, ছাড়া তো আর কেউ করার সুযোগ নাই। আর সেই বিরোধিতা যদি গঠনমূলক হয়, দেশের স্বার্থে হয়, তাহলে আওয়ামী লীগ সেটাকে খারাপ হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। ভারতের এইবারকার যে ব্যবস্থা, আমি যতটুকু স্টাডি করলাম, হিন্দি হার্টল্যান্ড, যারা হিন্দি ভাষায় কথা বলে, অরিজিনাল হিন্দি জায়গা, সেই জায়গায় বিজেপির ভোট শ্রিঙ্কিং হয়েছে। এখানে একাডেমিকলি বেশি, এরা রিচ, আপার ক্লাস, এই জায়গায় তাদের 5.8% ভোটাররা কমে গেছে। কারণ আপনি ডিভাইসিভ, আপনি যদি পলিটিক্স করেন, কমিউনাল ডিভাইড করা, রিলিজিয়াস ডিভাইড করা। মোদি তো বক্তব্য বলেছেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, আপনার গলার মেয়েদের, হিন্দু মহিলাদের মঙ্গলসূত্রটা বিক্রি করে ওটা শেয়ার নিয়ে তারা মুসলমানদের দিবে। হিন্দুরা এটা পছন্দ করে নাই। এই পলিটিক্সে এটা বলার, এই পলিটিক্সগুলো আমাদের এখান থেকে সরে আসতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের। আমরা নতুন কিছু দিতে হবে, পুরানো সব কিছু ভুলে গিয়ে নতুন করে দেশের জন্য একটা জায়গায় আমরা ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে। এই দেশটা কিন্তু আওয়ামী লীগের, এই দেশটা বিএনপির, এই দেশটা আপনার, এই দেশটা জাতীয় পার্টির, এই দেশের মানুষের সবার এই দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। তারপরে এই দেশের আমরা যারা আছি সবাই এই দেশের জন্য,
এদেশের স্বাধীনতার জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের পতাকার জন্য। এদেশের মানুষ সবার অধিকার আছে, নির্বাচনে সবার অধিকার আছে, ভোট দেওয়ার সবার অধিকার আছে, কথা বলা। সেই কথাটা বলেই দেশকে একটা জায়গায় তো নিতে হবে। ইন্ডিয়াতে তারা বক্তব্য দেয়, আলোচনা করে, সমালোচনা করে, কিন্তু ইলেকশন যখন আসে সেই ইলেকশন ব্যবস্থাটায় একটা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো হস্তক্ষেপ নেই। প্রশ্নকে কেন নাই? হস্তক্ষেপ করতে পারে না, বিরোধী শিবিররা বলে না। কালকে রাহুল গান্ধী এসে বললেন 3:30 4টার দিকে, বললেন আমরা উই ফট ফর দি আপহোল্ড দি কনস্টিটিউশন। আর মানে হলো যদি অ্যাবসলিউট মেজরিটি এবার বিজেপি পেয়ে যেত তাহলে কনস্টিটিউশনকে কাটাছেড়া করতো। বিজেপির এই কাটাছেড়াটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়া অ্যালায়েন্স ব্লকগুলো তারা ফাইট করেছে। দেখেন তার কথাটা। আর মানে হলো এখন বিজেপি যেটা চাচ্ছে হিন্দু স্টেট করা, এটা করতে পারবে না। চাচ্ছে আরেকটা তাদের ইচ্ছা মতো যে বাতা দেওয়ার সুষ্ঠু করার সুযোগ করা, সেটা করতে পারবে না পার্লামেন্টে। দ্যাট ইজ কল পার্লামেন্টারি ডেমোক্রেসি। দ্যাট ইজ হোয়াট। গতবার অপোজিশন লিডার হইতে পারে নাই। আপনার দ্য রুলস অফ পার্লামেন্ট ইন লোকসভায় হ্যাজ টু বি 10%, মানে 543-র মধ্যে 10% মানে 55 সিট হইতে হবে অপোজিশন লিডার হতে হলে। সেটা ছিল না কংগ্রেসের 2019-এ, 52টা ছিল। এবার তারা আগেরবার ছিল না, হ্যাঁ 11বার ছিল। এবার তারা কিন্তু অপোজিশন লিডার হবে। অপোজিশন লিডারের বক্তব্য, অপোজিশন লিডারের ফোরাম পার্লামেন্টে আলাদা থাকে। প্রাইম মিনিস্টার আগে সেই বক্তব্যটা অপোজিশন লিডারে দেয়। ব্রিটিশ পার্লামেন্টে দেখেছি, আমাদের এখানে কীভাবে চলছে জানি না। এখানে এটাই হওয়া উচিত, কারণ আপনার লাস্ট বক্তব্য হবে প্রাইম মিনিস্টার, লিডার অফ দ্য হাউস, এর আগের বক্তব্যটা হবে অপোজিশন লিডার। দ্যাট ইজ হোয়াট। গতবার হয় না ইন্ডিয়াতে, এবার হবে। আপনি সেই জায়গায় যদি চিন্তা করেন তাহলে আমাদের তো ডেমোক্রেসিতে অনেক কিছু আমরা পিছিয়ে আছি। তবে আমার মনে হয় অনেক দূর গড়িয়ে গেছে, এখন একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো ন্যাশনাল কনসেন্সাস। আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা শেষ করবো শেষ দিকে, বা দেশের রাজনীতির দিকে একটু আমরা চোখ দিতে চাই। সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকারকে ক্ষমতা থেকে সরানো এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। কেন এরকম মনে হলো, যে কি কি কারণে সরকার আর ক্ষমতায় থাকার তার আগে একটা কথা বলি, আওয়ামী লীগ বিরোধী দলে গণতন্ত্রী, যখন তারা সরকারে যায় ভয়ঙ্কর একটা দানবে রূপান্তরিত হয়, কিন্তু চেয়ারে গণতন্ত্রী দেওয়ার চেষ্টা করে। যেমন 72-এ ক্ষমতায় আসার পরে সমাপ্তি হচ্ছে একদলীয় শাসন, রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, ভয়াবহ একটা পরিস্থিতি। পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময় সংসদীয় দলের নেতা বলেছেন, কোথায় আসে আশিকদার? তাই 24 ঘন্টা আগে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। মানে এটা হলো বাস্তবতা। বর্তমানে যেরকম 111 সরকার সম্বন্ধে চট করে তারা অবস্থান পরিবর্তন করে ফেলে। এখনও যেটা আমাদের আহমদ হোসেন সাহেব করলেন, এই 111 আনছে আওয়ামী লীগ। আসার পরে বিখ্যাত উক্তি হচ্ছে আজকের প্রধানমন্ত্রীর, এটা হলো তার আন্দোলনের ফসল। এটা মানে 111 আন্দোলনের ফসল, ওই সরকারটা আন্দোলনের ফসল। এখন চট করে আবার অন্যের ঘরে যদি 111 এনে ফেলে। 111 এই জন্যে ভয়ঙ্কর, যে লোকটি আনছিল জেনারেল মঈন, সে ভারতের রাষ্ট্রপতির কাছে গিয়ে তার চাকরির জন্য ধর্ণা দিয়েছিল, এবং সেই কথা সে প্রণববাবু তার বই লিখে গেছে, যে তিনি বলেছেন তার চাকরির মেয়াদ বাড়াবেন, এটা ভারতীয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করবেন। ফেরার সময় 5টা ঘোড়া দিয়েছিলেন মিস্টার মঈনকে। সেই ঘোড়া নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে করেছে। যাদেরকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করছে তারা এখন তাকে আমেরিকায় থাকতে বাধ্য করছে, যে গণতন্ত্রের জন্য, মানে কেয়ারটেকার গণতন্ত্রের জন্য এখন দানবে রূপান্তরিত হয়েছে। দলীয় সরকার ছাড়া ভালো কিছু হয় না, সংবিধান রক্ষা করা যায় না। একটু আগে আমি যে ব্যাখ্যাটা দিলাম। এখন সামনে যে সময়গুলো আসছে, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ বেকারত্ব, মানে সব কিছু বিবেচনায় এই সরকার আপনি যত দূর কন্টিনিউ করবেন, এই যেমন
এখন বিরোধী দলটা তৈরি করছে মুখ্যত আওয়ামী লীগ। প্রকাশ্যে তারা জাতীয় পার্টির সঙ্গে জিএম কাদের সঙ্গে আলোচনা করে, এবং যেটা তাজ রহমানের ব্যাখ্যা আমাদের দেশেও আছে সংবিধানে, কত সদস্য থাকলে বিরোধী দল হবে আর না থাকলে বিরোধী গ্রুপ হবে। কিন্তু সরকার নির্ধারণ করে দেশের সংবিধানকে তারা থোড়াই কেয়ার করছে। বিরোধী দলের নেতা জিএম কাদের সাহেবই, এবং এটা নিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সরকার গঠন করছে তারা, স্বতন্ত্র তারা, বিরোধী দলও তারা। এটা বাস্তবতা। মানে আমি বিএনপি করে এই জন্য বলছি না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বটে। এটার থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে জেলে বসে যেমন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তাহলে আপনাকেও জেলে বসে বই লিখতে পারবে, বাস্তবতা কিছু হবে না। যেমন বাংলাদেশে গণতন্ত্র আন্দোলনের জন্য ইলেকশন কোনো কাজে আসে নাই। 70 ইলেকশনের কথা বলছে, একটা যুদ্ধ করা লাগছে, তারপরে কিন্তু দেশটাকে আপনার বানাতে হয়েছে। ইলেকশন করে আপনি আসেন নাই। সেই জন্য আরেকটা ইলেকশন দিয়ে, জি, মানে বিএনপি ইলেকশন অংশগ্রহণ করলে একটা গণতন্ত্র এসে যাবে, এটা 18 সালে বিএনপি ইলেকশন করছে। সেবার সেই 18 সালে ইলেকশনে জাপানের রাষ্ট্রদূত বলেছে, মধ্যরাত্রে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন ব্যালট বাক্স যে ভর্তি করছে, তিনি জীবনেও কখনো কোনো দেশে এরকম পরিস্থিতি দেখেননি। অর্থাৎ ইলেকশনে অংশগ্রহণ করলে, যেমন জাতীয় পার্টি অংশগ্রহণ করে একটা চেষ্টা বলেন, উদ্যোগ বলেন, তারা ইয়ে করছে, আসলে ক্ষমতার পাশে থাকা। কিন্তু এর বেশি কোনো ভালো কিছু হয়েছে এটা আমার কাছে মনে হয় না। শামসুজ্জামান দুদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করতে চাই। আহমেদ হোসেন, আমরা শেষ দিকে চলে এসেছি আহমেদ ভাই আলোচনার। যেটি যে নির্বাচন নিয়ে বললেন দুদু ভাই, কি যার শেষ ভালো তার সবই ভালো, কিন্তু আমাদের টকশোতে রাজনীতি শেষ ভালো হয় না। যে ভালো হতো তো বাংলাদেশের রাজনীতির রূপ পাল্টে যেত। এবং হ্যাঁ, দুদু সাহেব যে কথা বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে কোথায় শেয়ার শিকদার, এবং তিনি ওই কথাও বলেছেন আমরা ক্ষমতায় আসতে হয়ে যায় দানব। খুব ভয়ঙ্কর কথা। আমরা দানব নই তো, রাজাকার, আলবদর, জামাত, ধর্মান্ধ শক্তি, অপশক্তি, বঙ্গবন্ধুর খুনি, আগস্টের খুনি এবং তাদের পৃষ্ঠপোষক, তাদের ব্যাপারে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নিই। এটাকে যিনি তার কাছে দানব হতে পারে, যে সে দানবও বলেন, হ্যাঁ দানব। কার জন্য? রাজাকার শাহাদের জন্য। কার জন্য? গোলাম আজমের জন্য, জামাতের জন্য, বঙ্গবন্ধুর খুনিদের জন্য, আর তাদের পৃষ্ঠপোষক তাদের জন্য। কে পৃষ্ঠপোষক? জিয়াউর রহমান। ইন্ডেমনিটি অ্যাক্টটাকে আইনে রূপান্তর করে বললেন বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। রাজাকার শাহাদকে প্রাইম মিনিস্টার করেছে কে? জিয়াউর রহমান। আপনার রাজাকার আরিমকে মিনিস্টার করছে কে? জিয়াউর রহমান। এবং রাজাকার শাহাদকে প্রাইম মিনিস্টার করে একটা মেসেজ দিয়ে দিলেন পাকিস্তানের কাছে, তোমাদের লোককে আমি প্রাইম মিনিস্টার করলাম, আমি তোমাদের লোক ছিলাম। দি ওয়ার অফ লিবারেশন। এই কথা বুঝতে হবে আপনার। একেবারে বিপরীতমুখী। আপনার একেবারে খুনি বঙ্গবন্ধু ডাইরেক্ট খিরাজদের সাথে যাদের সম্পর্ক, এবং বেগম জিয়া সো-কল্ড নির্বাচন করলেন উইদাউট ভোট। 1995 সালে যে ভোটটা ইলেকশনটা করলেন, 96 সালে, 96 সালে, 15 ফেব্রুয়ারির কথা বলছেন। হ্যাঁ, 15 ফেব্রুয়ারি 96। সেই 15 মানুষ গিয়েছিল, সেখানে বিনা ভোটে খুনি রশিদকে ইলেক্টেড করলেন, তাকে এনে আবার পার্লামেন্টে অপোজিশন লিডার বানিয়ে দিলেন। মানে কি বুঝালেন? আমরা খুনিদের সাথে ছিলাম, আজও আছি, তাদেরকে রিওয়ার্ড দিয়েছে আমার স্বামী জিয়াউর রহমান, আমিও তাদের রিওয়ার্ড দিলাম। তো তাদের ক্ষেত্রে আমরা ভয়ঙ্কর হব নাকি? তাদের ক্ষেত্রে আমি সালামি দেব, তাদের ক্ষেত্রে আমি দোয়া করব, তাদের ক্ষেত্রে আমি বলবো ভেশ ভাই ভালো করেছেন, ভালো করেছেন, ধন্যবাদ, সালাম সালাম। আহমেদ ভাই, আলোচনা শেষ করতে চাই। আলোচনা আমাদের হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু তাজ রহমান, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। যেটি দুদু ভাই একটি কথা বলছেন যে ক্ষমতার পাশে থাকা সরকারের কথাগুলো বলার পরে যদি বিরোধী দলের বলতে দিতেন তাহলে এর জবাবটা ছিল। আচ্ছা, যেটি জাতীয় পার্টি গত কয়েকটি নির্বাচনেই অংশ নিচ্ছে এবং এবার তারা
জাতীয় সংসদে বিরোধী দল, এর আগের সংসদে বিরোধী দলে ছিল। দুদু ভাই বলছেন যে এটা আসলে ক্ষমতার পাশে থাকা, এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা না। এটা তো দুইটা সংজ্ঞা আছে। একটা হলো বিএনপি আসছে না নির্বাচনে, কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তৈরি হবে দেশে, থার্ড ফোর্স ক্ষমতায় আসবে, সংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা 14তেও গেছি, 18তেও গিয়েছি, 24এও গিয়েছি, তিনটাতেই গিয়েছি। বিএনপি 14 যায় নাই, 18তে গিয়েছে, আবার 24ও যায় নাই। তাদের সমীকরণে এই হিসাবে নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাদের একটা কেয়ারটেকার কনসেপ্ট ছিল, আমাদের সেই কেয়ারটেকার কনসেপ্টটা ছিল না। সেই হিসাবে আমরা তাদের নির্বাচনে গিয়েছি। ক্ষমতায় থাকা যাওয়া, রাজনীতিতে যদি আপনি থাকেন, যদি কোনো কিছু ডেলিভারি করতে হয়, তাহলে ক্ষমতা কেন্দ্রিক থাকলে আপনি দেশের মানুষের জন্য কাজ করা যায়। দুদু ভাই যখন বিরোধী শিবিরে আছে, বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, বা আমি আছি, উপজেলায় গেলে ওই থানার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, ইউনিয়ন চেয়ারম্যান কাছে যাওয়ার আমাদের সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন এক অবস্থায় তৈরি হয়েছে, সবাই শুধু ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ক্ষমতার জন্য লড়াই, ক্ষমতায় থাকার জন্য লড়াই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই। সেই লড়াই বাংলাদেশের জনগণ মধ্যখানে। আমরা মনে করি ধারাবাহিকতা সব কিছুতে প্রয়োজন আছে। সেই ধারাবাহিকতার জন্য বাকি যারা আছে এটাতে অংশগ্রহণ করা উচিত, এবং অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়া উচিত। এখানে আমাদের কোথাও গ্যাপ হচ্ছে। আর বাংলাদেশের রাজনীতির বিটারনেস অনেক আছে, সেটা যেমন সত্য, ৭৫ 15 আগস্ট আছে, 21 আছে, এর পরবর্তীতে যেগুলো আছে হয়েছে সেগুলোও কিন্তু একটু অনেক বিটারনেস তৈরি করেছে বৃহত্তর দুইটা স্টেক হোল্ডারদের। এই বিটারনেস, সেটা আমার আহমদ ভাই যেটা বলেন, এই বিটারনেসের দানবের মতো উনি বলছে, ভাই বলছে আমরা দানব স্বাধীনতা বিরোধীর জন্য। এই দানব থেকে, দানকী শব্দ থেকে বা স্বাধীনতা বিরোধী যারা আছে এদেরকে বাদ দিয়ে যাদের স্বাধীনতার পক্ষ আছে, এদেরকে নিয়ে কিছু একটা করে যদি দেশের এক জায়গায় আমরা আসতে পারি, এটা করতে হবে দেশের স্বার্থে, বা করা উচিত দেশের স্বার্থে। তাহলে পার্লামেন্টে অ্যাটলিস্ট 30% অপোজিশন থাকবে, 35% থাকবে, দেশের মানুষ কিছু পাবে এই দেশ থেকে, এই সরকারের কাছ থেকে, যে সরকার আসছে করতে। নাহলে কিন্তু এটা সমাধান হবে না। তাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করব। আহমেদ হোসেন, শামসুজ্জামান দুদু, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।